দর্শক প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজের সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। দর্শক আপনারা জানেন রাত পোহালেই বাংলা নববর্ষ, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আর সেই নববর্ষ নতুন বার্তা, ভোরের নতুন বার্তা নিয়ে আসুক সবার জীবনে, সেই প্রত্যাশায় সবাইকে বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের অনুষ্ঠান। আজকে আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দুজন অতিথি। আমার বাম পাশে রয়েছেন জনাব এম এ জলিল, সাবেক ছাত্রনেতা ও বিএনপি চেয়ারপারসনের সাবেক বিশেষ সহকারী, এবং সর্ববামে রয়েছেন সাংবাদিক ও লেখক জনাব আমিরুল মোমিনিন মানিক। আপনার দুজনকে এই স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা বার্তা কক্ষের আপডেট জানবো। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিন। আপনার কাছ থেকে জানবো আজকের দিনের উল্লেখযোগ্য কী সংবাদ রয়েছে। ধন্যবাদ জিয়াউল হক সবুজ। শুরুতেই থাকছে বাংলা নববর্ষ 1432 বরণের প্রস্তুতির খবর। বর্ষবরণের সব প্রস্তুতি সম্পন্ন। ভোরে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণের আয়োজন। বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা সহ দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন রয়েছে। উদযাপন নির্বিঘ্ন করতে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পহেলা বৈশাখ বাংলাদেশের মানুষের সম্প্রীতির অন্যতম প্রতীক। নিজেদের রীতি অনুযায়ী সর্বজনীন উৎসবে অংশ নিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে চট্টগ্রামের ডিসি হিলে বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুর করেছে একদল দুর্বৃত্ত। এই অবস্থায় আয়োজকরা সেখানে পহেলা বৈশাখ উদযাপনের অনুষ্ঠান বাতিল করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আজকে যারা সংস্কারের কথা বলছে তারা সরকার থেকে সুবিধাপ্রাপ্ত হয়ে বলছে। রাষ্ট্র সংস্কারের 31 দফা নিয়ে ভার্চুয়াল একটি বৈঠকে তিনি একথা বলেন। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় 4 জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে পুলিশ। ঘটনার প্রায় 1 মাস পর মাগুরা বিচারিক আদালতে এই চার্জশিট দাখিল করা হলো। সবুজ, এই সংবাদগুলিও গুরুত্ব পেয়েছে আজকের খবরে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিনের সঙ্গে। আমরা আলোচনা শুরু করব। শুরুটা করতে চাই জনাব এম এ জলিলকে দিয়ে। রাত পোহালেই শুরু হচ্ছে বাঙালির সম্প্রীতির উৎসব পহেলা বৈশাখ। আমরা এবার দেখছি হয়তো এই যে 5 আগস্টের পরে বা অন্যবারের তুলনায় এবারের ভিন্ন আমেজে পালিত হতে যাচ্ছে নতুন নববর্ষ। এই যে নতুন নববর্ষ এবার কেমন হচ্ছে, কিভাবে আমরা উদযাপন করছি? ধন্যবাদ বাংলা ভিশনকে। শুরুতেই আমি নববর্ষের শুভেচ্ছা জানাই যারা দেখছেন সকল শ্রোতাকে। বাংলা নববর্ষ এটা আমাদের একটা সার্বজনীন উৎসব, বহুকাল ধরে এখানে চলে আসছে, এবং এই উৎসবটা সার্বজনীন এই কারণেই হয়েছে যে এটা সম্প্রীতির বন্ধন তৈরি করে, সম্প্রীতির বন্ধনকে অটুট করে। এটা ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালির একটা সার্বজনীন উৎসব, এবং এই উৎসবটা এবার একটু নতুন মাত্রা যোগ হয়েছে। এই কারণেই আমি বলবো নতুন আঙ্গিকেই হচ্ছে, এই কারণেই যে মানুষ দীর্ঘদিন ফ্যাসিবাদের যে একটা নির্মম নিষ্ঠুর শাসনের মধ্যে ছিল, সেই শাসন থেকে মানুষ মুক্তি লাভ করেছে গত 5ই আগস্ট সংগ্রামের মধ্য দিয়ে। এবং ফ্যাসিস্টের প্রতীক, মূল প্রতীক হাসিনাকে এ দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন যে একজন শাসককে গণ আন্দোলনের মুখে, মানুষের সংগ্রামের মুখে জীবন নিয়ে পালিয়ে যেতে হয় অন্য একটা রাষ্ট্রে। তো সব মিলায় আমি বলবো যে এবারের নববর্ষ আমাদের জাতির জন্য একটা নতুন সেতুবন্ধ তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে, এবং এই বিশেষ মুহূর্তটি আগামীর পথ চলাকে আরো মসৃণ করবে বলে আমি বিশ্বাস করি বা আমার ধারণা। আর এই নববর্ষের পূর্ব মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিবাদের দোসররা, যেমন চারুকলায় গতকালকে যে ঘটনা ঘটল, ওই ফ্যাসিস্টের
মোটিফে আগুন দেওয়া, হ্যাঁ সেটাতে আগুন দেওয়া, বিভিন্ন চট্টগ্রামে একটা হামলার ঘটনা শুনলাম। তো ফ্যাসিস্টের দোসররা যে এখনো সক্রিয় এবং তাদের ষড়যন্ত্র যে থেমে নাই, এ কথাটা আমাদের সকলের মাথায় রাখতে হবে। এবং ফ্যাসিস্টদের দোসরদের কারা পৃষ্ঠপোষকতা করছে, কিভাবে তারা এই সাহস পাচ্ছে, কিভাবে তারা এই কর্মকাণ্ডগুলো পরিচালনা করছে, এটার একটা গভীর অনুসন্ধান দরকার এবং চিহ্নিত করা দরকার। জি, জনাব মানিক, আপনার কাছে জানতে চাইবো যে এই ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য একটি হচ্ছে একটা প্রাণের উৎসব পহেলা বৈশাখ, যেটা জনাব জলিল বলছিলেন যে এবারে যেই বৈশাখ উদযাপন হতে যাচ্ছে এর মধ্য দিয়ে হয়তো একটা সেতু বন্ধন তৈরি হবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে। প্রধান উপদেষ্টাও আজকে বলেছেন যে নববর্ষ উদযাপনের ক্ষেত্রে সবার মানে সর্বজনীন যেন হয়, সর্বজনীন একটা রূপ পায় সেটি করার। কিন্তু আমরা আগ মুহূর্তে দেখলাম যে ফ্যাসিস্টের যে মোটিভ তৈরি করা হয়েছিল সেখানে আগুন দেওয়া হয়েছে। আসলে এর পেছনে কি কোনো রাজনৈতিক ইন্ধন রয়েছে বলে মনে করেন আপনি? আপনাকে অনেক ধন্যবাদ, এবং এই মুহূর্তে যারা দেখছেন বাংলা ভিশনের দর্শকবৃন্দ, তাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, ভালোবাসা, নতুন বছরের শুভেচ্ছা। এবার বাংলা নতুন বছর অন্যভাবে, ভিন্ন মাত্রিকভাবে উদযাপিত হচ্ছে। দুটো বিষয় এখানে রয়েছে। প্রথম হচ্ছে ঐতিহ্যের কাছে আত্মসমর্পণ বা শেকড়ে ফিরে যাওয়া, আর দ্বিতীয় বিষয় হচ্ছে প্রতিবাদ এবং আমাদের যে সংগ্রামময়তা সেটাকে উচ্চকিত করে তুলে ধরা। দেখুন, 1989 সালে এই আনন্দ শোভাযাত্রা শুরু হয়েছিল। হঠাৎ করেই এটার নাম পরিবর্তন করে পরে মঙ্গল শোভাযাত্রা নাম দেওয়া হয়, এবং সেটাও কিন্তু রাজনীতিকরণ করা হয়েছে। কারণ এখানে আমরা দেখেছি বিভিন্ন ধর্মকে অবমাননা করা হয়েছে, জাতীয় নেতৃবৃন্দকে, যেমন বেগম খালেদা জিয়াকে ব্যঙ্গ মূর্তি আঁকা হয়েছে বা ব্যঙ্গ প্রতীক তৈরি করা হয়েছে, ইসলামী অনুষঙ্গগুলোকে হেয় অবমাননা করা হয়েছে। দেখুন, বলা হয়েছে যে অসাম্প্রদায়িক একটা উৎসব, কিন্তু এই অসাম্প্রদায়িকতার মোড়কে সাম্প্রদায়িকতা আমরা দেখেছি। আপনি বলবেন যে কিভাবে, সেটা আমি স্পষ্ট করছি। যে আমরা মঙ্গল শোভাযাত্রাগুলোতে কি দেখি, যে প্যাঁচা, সেখানে প্যাঁচা রাখা হচ্ছে, রাক্ষস রাখা হচ্ছে, ময়ূর রাখা হচ্ছে। আমি একটু ধারাবাহিকভাবে আসতে চাই। প্যাঁচা, এই প্যাঁচাটা হচ্ছে লক্ষ্মী, হিন্দুদের দেবী লক্ষ্মীর হচ্ছে বাহন প্যাঁচা। দুই নাম্বার হচ্ছে ময়ূর। অনেকবার আপনারা দেখেছেন বিশাল আকৃতির ময়ূর। ময়ূর হচ্ছে ভারতের জাতীয় পাখি। এরপর আমরা যদি আরও প্রতীকের কথা বলি, ধরেন এই ধরনের অনুষ্ঠান শুরু করা হচ্ছে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে। মঙ্গল প্রদীপ আসলে রাম দেবতাকে উৎসর্গ করে জ্বালানো হয়, যেন রাম দেবতা সন্তুষ্ট হন এবং দিন সুন্দরভাবে শুরু হয়। তাহলে আপনি বললেন যে এখানে কোনো সাম্প্রদায়িকতা থাকবে না, অথচ আপনি একটি নির্দিষ্ট ধর্ম এবং গোষ্ঠীর সংস্কৃতি দিয়ে শুরু করলেন। আপনার তো উচিত ছিল যে আবহমান কালের বাঙালির যে সংস্কৃতি সেটাকে তুলে ধরা, সেটা আপনি করলেন না। না করে একটি ধর্মকে পৃষ্ঠপোষকতার নামে আসলে সেই ধর্মের আচারকেই আপনি হেয় করলেন, এরকম একটা সর্বজনীন উৎসবে। এখানে আমি আরও আপনাকে সুস্পষ্ট করতে চাই যে বাংলাদেশের এই একমাত্র একটা উৎসব যেটা হলো সর্বজনীন, ধর্ম, বর্ণ, মত, পথ সব মানুষ এখানে আসতে পারে। এটা কোনো ধর্মীয় উৎসব না। এখানে পাহাড়ের মানুষ আসবেন, সমতলের মানুষ আসবেন, উপকূলের মানুষরাও থাকবেন। কেউ জোর করে বলবে না যে আজ থেকে তুই বাঙালি হয়ে যায়। এখানে আমরা দেখছি কি নৃগোষ্ঠীর মানুষরাও যুক্ত হচ্ছেন। তো সেই জায়গাটিতে আসলে ব্যাঘাত ঘটেছিল এতদিন। এখন আমরা যেটা চাই অন্তর্ভুক্তিমূলক একটা উৎসব। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, পাহাড়ি, নৃগোষ্ঠী, আরও যে বিশ্বাসের মানুষ আছে, সবাই যেন বলতে পারে এটা আমাদের উৎসব। এবারের এই উৎসবের পরিবর্তনটা আসছে কোথায়? পরিবর্তন অনেক জায়গায়। শেকড়ে ফিরে যাওয়ার কথা আমি বললাম। আপনারা জানেন যে শুধু নামকরণের মধ্যে না, নামকরণের মধ্যে না। এটা হচ্ছে যে এই বাংলা নববর্ষ শুরু হয়েছিল সম্রাট আকবরের সময়ে। তো সম্রাট আকবরের সময়ে কেন শুরু হলো এই বাংলা সালটা? কারণ কৃষক যেন সহজে তাদের কৃষিকাজ করতে পারে, মানে ফসলি সাল হিসেবে এই সালটিকে শুরু করা হলো। এবার কি করা হচ্ছে, সেই আকবরের আমলের যে কৃষি ব্যবস্থা সেটাকে এই শোভাযাত্রার মধ্যে তুলে ধরা হচ্ছে, এবং সুলতানি আমলের হাতি ঘোড়া সহ রাজ্য সফর করতেন যে সুলতানরা, তাদের একটা প্রতিচিত্র এখানে উঠে আসছে। এরপরে দেখুন আমাদের বাংলাদেশের সংস্কৃতি কি, 1000 বছরের সংস্কৃতি যদি বলি, নাগরদোলা, বায়োস্কোপ,
তাই তো, হাজুজু, দাঁড়িয়া বান্ধা, তাই না, নৌকা বাইচ, এই বিষয়গুলো এতদিন তো উপেক্ষিত ছিল। আমি এইরকম একটা সংস্কৃতি করব, এখানে ধর্মীয় কোনো প্রতীক আনা তো দরকার নাই। আমি তো হিন্দুদের প্রতীক আনতে বলছি না, মুসলিমদেরও আনতে বলছি না। তাহলে মোটিভ তাহলে আসছে কেন? শেখ হাসিনার মোটিভ আসছে, এটা তো কোনো ধর্মীয় প্রতিকৃতি না, মুখাকৃতি। ফ্যাসিবাদের প্রতীক হয়ে গেছেন তিনি 16 বছরে তার কর্মের মধ্য দিয়ে। সুতরাং কর্মফলের কারণেই আসলে তিনি চলে এসেছেন। আসলে এইটা প্রতিবন্ধকতা দেওয়ার আর কিছু নেই। আপনি দেখেছেন যে সেটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, আবারও তৈরি করা হচ্ছে। হ্যাঁ, তো সেই জন্য এটা অবশ্যই একটা ব্যতিক্রমী ভাবে উদযাপন হচ্ছে, সর্ববৃহৎ আকারে উদযাপন হচ্ছে। এবং শেখ হাসিনার এই ইয়েটা তুলে না ধরলে এই নববর্ষে অপূর্ণতা থেকে যাবে, পূর্ণতা পাবে। জলিল ভাই, আপনার কাছে একটু এই প্রসঙ্গেই জানতে চাইবো যে একটা সময় হয়তো যেটা 1989 সালে শুরু হয়েছিল যে আনন্দ শোভাযাত্রা, সেটি পরবর্তীতে নামকরণ করা হয়, চেঞ্জ করা হয়েছে 1996 সালে মঙ্গল শোভাযাত্রা, যার মধ্য দিয়ে যেটা জনাব মানিক বলছিলেন যে এক ধরনের সাম্প্রদায়িকীকরণ হয়েছে। আপনারাও তো একসময় 2001 থেকে 2006 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন, আপনারা কেন এটা চেঞ্জ করার প্রয়োজন অনুভব করেননি? না, মানে পরিবর্তনটা 96 সালে করা হলো মঙ্গল শোভাযাত্রা। নামকরণটার পরে আমাদের সময় কিন্তু এটার একটা সার্বজনীন চরিত্র ছিল। কিন্তু আওয়ামী শাসন আমলে যে কথা আমার বিশেষ করে বিগত 16 বছর, বিশেষ করে বিগত 16 বছর, হ্যাঁ, বিশেষ করে বিগত 16 বছরে এইখানে তাদের মানে দলীয় আচার এবং যেটা সে উল্লেখ করলো আমার মানে আলোচক, যে একটা বিশেষ রাষ্ট্রকে খুশি করার জন্য তাদের ধর্মটাকে প্রাধান্য দেওয়া, তাদের ধর্মীয় আচারটাকে তুলে ধরা, তো এটা তো আর সার্বজনীন থাকলো না, সার্বজনীনতা ছিল না এর মধ্যে। তো এই উৎসবটা আমাদের সকল ধর্মের, সকল বর্ণের এবং সকল জাতিগোষ্ঠীর সমন্বয়ে একটা বাংলাদেশী সংস্কৃতির বহিঃপ্রকাশটাই হচ্ছে পহেলা বৈশাখ। এবং এই পহেলা বৈশাখ নববর্ষের প্রেক্ষাপটটা উনি সহ-আলোচক ব্যাখ্যা করেছেন খুব ভালোভাবে, যেটা সম্রাট আকবরের সময় থেকে এটা চালু হয়েছিল, যে এই সময় গলা ভরা ধান থাকে, থাকে, তো তখন ওই বর্ষপঞ্জিটা ওইভাবে তৈরি করা হলো এবং বাংলা বর্ষপঞ্জিটার সৃষ্টি হলো ওই সময় থেকে। তো সেই জায়গাটাতেই ফিরে যাওয়া, সেই জায়গাটা থেকে ফিরে যাওয়ার অর্থই হচ্ছে যে আমরা এই নববর্ষটাকে মানে সৃষ্টির যে উদ্দেশ্যে সৃষ্টি হয়েছিল সেই জায়গাটাতে ফিরিয়ে নিয়ে যাওয়া। এখন মঙ্গল শোভাযাত্রা আমরা হয়তো ওই সময় পরিবর্তন করিনি, নামটা পরিবর্তন করিনি, কারণ তখন হয়তো এই এরকম চিন্তার উৎকর্ষতা বা এটার বা প্রয়োজন হয়নি। কিন্তু শোভাযাত্রাটার ওই রূপটা যেটা ফ্যাসিস্ট হাসিনা 16 বছরে করেছিল, রূপটা এরকম ছিল। জি, মানিক ভাই, আপনার কাছে জানতে চাইবো যে আজকে জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলম বলছিলেন যে বিগত 16 বছর যে নববর্ষগুলো উদযাপন হয়েছে সেখানে আসলে এক ধরনের দলীয় প্রভাব ছিল, বিদেশি রাষ্ট্র, বিশেষ করে একটি রাষ্ট্রকে মিন করেছেন তাদেরও প্রভাব ছিল এবং একটা অপসংস্কৃতিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। আপনিও কি তাই মনে করেন? আমি মনে করছি যে হিন্দুত্ববাদী সংস্কৃতির একটা প্রতিনিধিত্ব করা হয়েছে এগুলোর মধ্য দিয়ে। আমরা কিন্তু বলছি না যে কোনো একটা গোষ্ঠীকে বাদ দিন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, পাহাড়ি, নৃগোষ্ঠী, আরো যত গোষ্ঠী আছে সবার সমন্বয়ে একটা অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক বাংলাদেশ। সেখানে একটা গোষ্ঠীকে শুধু প্রায়োরিটি দেয়া না। সেখানে কেন করা হয়েছে? এই কারণেই করা হয়েছে যে যারা আমাকে পৃষ্ঠপোষকতা করছে, যারা আমার ক্ষমতা এবং অস্তিত্বকে টিকিয়ে রেখেছে, তাদেরকে সন্তুষ্ট করা, বাংলাদেশের মানুষের সন্তুষ্টির জন্য না। তো সার্জিস আলম যেটা বলেছে এই কথার সাথে আমি একমত, কিন্তু আমাদেরকে খুব সচেতনভাবে খেয়াল রাখতে হবে যেন এই সমস্ত আয়োজনে সর্বজনীনতাটা থাকে। আবার কোনো একটা গোষ্ঠী চাপিয়ে দিল, এই চাপিয়ে দেওয়াটাই কিন্তু শেষমেশ ফ্যাসিবাদের রূপ ধারণ করে, যে আমি সুপিরিয়র, আমারটা পালনই করতে হবে, আমার এটা না করলে
আমার হবে না। এটাই তো ফ্যাসিবাদকে মানে পৃষ্ঠপোষকতা দেয়, ফ্যাসিবাদকে জাগ্রত করে। তো সেই জায়গা থেকে আসলে আমাদের সচেতন থাকা দরকার যে প্রত্যেকেই আমরা সহনশীল হয়ে বাংলাদেশের মানুষ হিসেবে ঐতিহ্যকে ধারণ করে এখানে আসব। একজন পুরোহিত যেমন আসবেন, একজন ইসলামিক স্কলার আসবেন, পাহাড়ের মানুষ আসবেন, আমার গ্রামের কৃষক আসবেন, সব মিলিয়ে এই যে বহু বৈচিত্র্যের বাংলাদেশ, সেটা মিলিয়েই তো টুগেদার উই ওয়ান। আমরা এই বৈশাখ এইভাবে উদযাপন করতে চাই এবং যতদিন বাংলাদেশ আছে যেন এইভাবে উদযাপিত হয়। জি, জনাব জলিল, আপনার কাছে যে বিষয় জানতে চাইবো যে ২৮ বছর পরে হয়তো পুরনো নামে ফিরেছে বৈশাখের আনন্দ শোভাযাত্রা বলা হচ্ছে, কিন্তু চারুকলার একদল নতুন এবং পুরনো শিক্ষার্থী একটা অংশ তারা বলছে যে এই নামকরণের বিরোধিতা করছে এবং কেন করেছে তার ব্যাখ্যাও চেয়েছে। আসলে তারা কারা এই বিরোধিতা করছে? এই যে একটা সর্বজনীন রূপ দেওয়ার চেষ্টা যখন সরকার করছে, তাহলে তখন বিরোধিতা করছে কারা? বিরোধিতা একটা ক্ষুদ্র গোষ্ঠী করতেই পারে। আমাদের দেখতে হবে যে অনুষ্ঠানটা বা ইয়াটা সার্বজনীন হচ্ছে কিনা। এখানে আমরা এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং আমাদের পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী বিভিন্ন জাতিসত্তা আছে, যার সমন্বয়েই আপনার বাংলাদেশের সংস্কৃতি। তো সকলের প্রতিনিধিত্ব, সকলের মনের মানে আবেগ এই অনুষ্ঠানটার মধ্য দিয়ে ফুটে উঠছে কিনা, এটাই হচ্ছে দেখার ব্যাপার এবং এটাই লক্ষ্য হওয়া উচিত। এবং এর সাথে যে আমি একটু যুক্ত করি যে আমাদের বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে, ধরেন এটা নতুন বছরের একটা উৎসব, ষড়ঋতুর দেশ বাংলাদেশ। তো আমি 6টা ঋতুকে যদি তুলে ধরতে পারি তাহলে নতুন প্রজন্ম তো জানতে পারবে আমাদের ঋতু বৈচিত্র্যটা তারা দেখতে পাবে যদি জীবন্তভাবে সেটা আমি উপস্থাপন করতে পারি। এরপরে ধরুন বাংলাদেশের পাখি দোয়েল, আমি দোয়েল পাখি না রেখে আমি কি করছি, পেঁচা রাখছি, সেগুলো আমার বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে না। আমি কি শাপলাকে রাখতে পারি না? আমি কি ইলিশ, এবার ইলিশের মোটিভ হয়েছে অসাধারণ, আপনি দেখলে ভালো লাগবে। তো এরপরে আমাদের জাতীয় ফল কাঁঠাল রাখতে পারি, আমাদের জাতীয় বৃক্ষ আম গাছ রাখতে পারি, তাই না? এগুলোই তো আমাদের ঐতিহ্য। আর যদি আরো পেছনে যাই তাহলে আমাদের যে ক্রীড়া, সাহিত্য, সংস্কৃতি, আমি পুঁথি গান, জারি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, এরপর চাঁপাইনবাবগঞ্জে গম্ভীরা, এগুলো উপস্থাপন করলেই তো আসলে সামগ্রিকভাবে বাংলাদেশ হয়ে উঠবে উৎসবটা, তাই না? মানে বাংলাদেশের একটা পরিস্ফুটন ঘটুক মানে এই পয়লা বৈশাখ উদযাপনের মধ্য দিয়ে, এটাই তো কাম্য হওয়া উচিত আমাদের। জি, আমরা আলোচনা করবো, একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। দর্শক নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কিছুক্ষণ পরে ফিরবো, সঙ্গে থাকুন। দর্শক বিরতির পর আরেকবার স্বাগত নিউজ অ্যান্ড ভিউজে। আমরা আলোচনা করছি, স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন জনাব এম এ জলিল এবং আছেন জনাব আমিরুল মোমিনিন মানিক। আমরা বিরতির আগে মানিকের সাথে কথা বলছিলাম। আপনার কাছে যে বিষয়টি এবার নতুন করে জানতে চাইবো যে নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে ঢাকায় ঐতিহাসিক মানে স্মরণকালের এক জমায়েত হয়েছে, যেখানে ফিলিস্তিনিদের পক্ষে সাধারণ মানুষের যে একাত্মতা সেটার যে বহিঃপ্রকাশ ঘটেছে, লাখো মানুষের ঢল নেমেছিল। এর মধ্য দিয়ে বাংলাদেশ আসলে কি বার্তা দিতে চেয়েছে? আপনি জানেন যে 7 অক্টোবর 2023 তারিখ থেকে যখন হামাস বাধ্য হয়েই ইসরায়েলের অভ্যন্তরে হামলা করলো, এরপর থেকে যে গণহত্যা শুরু হয়েছে ইসরায়েলের, সারা পৃথিবীতেই কিন্তু প্রতিবাদ উচ্চকিত হয়েছে। বিশেষ করে ইউরোপ, আমেরিকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভয়াবহ প্রতিবাদ হয়েছে। কিন্তু সর্বশেষ জানুয়ারিতে যে যুদ্ধবিরতি হলো সেটাকে লঙ্ঘন করা হলো মার্চে এসে। এরপর আমরা দেখছি যে এই কদিনে 1500-র মতো মানুষকে হত্যা করা হয়েছে, এর মধ্যে 500 শিশু রয়েছে আলাদাভাবে, এবং আরও অনেক খবর তো আমাদের কাছে পৌঁছাচ্ছে না। দেখুন, সাম্প্রতিক সময়ে সারা বিশ্বের দিকেই যদি তাকাই, বাংলাদেশের মার্চ ফর গাজা একটা অনন্য উদাহরণ তৈরি করেছে। এর মধ্য দিয়ে দুটো বার্তাকে স্পষ্ট করা হয়েছে। প্রথমত হচ্ছে ইসরায়েলের নিপীড়ক শাসক নেতানিয়াহুর প্রতি বার্তা যে তোমাকে অবশ্যই থামতে হবে, তোমার এইসব ধ্বংসযজ্ঞ মানবতাবাদী মানুষ এবং পৃথিবীর শান্তিকামী মানুষ চায় না। এটা হচ্ছে প্রথম বার্তা। আরেকটা বার্তা, এটা পরোক্ষভাবে হলেও গিয়েছে, সেটা হচ্ছে ভারতের বিজেপি সরকার। আপনারা জানেন যে ভারত স্বাধীনতা অর্জনের পর দীর্ঘদিনের একটা লক্ষ্য ছিল
যে প্যালেস্টাইনের মানুষের পক্ষে তাদের অবস্থান। আমরা সবাই জানি যে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, তাদের অবস্থান কিন্তু প্যালেস্টাইনের মানুষের পক্ষে ছিল। কিন্তু বিজেপি সরকার এসে সেই দীর্ঘদিনের নীতিকে বদলিয়ে তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক শক্তপোক্ত করেছে। এখনও আপনি দেখবেন যখন একদম নিঃসঙ্গ হয়ে যাচ্ছে ইসরায়েল, তখন ইসরায়েলের পাশে বন্ধু হিসেবে ভারতের বিজেপি সরকার দাঁড়িয়ে আছে। তো এইরকম একটা প্রেক্ষাপটে ভারতেও আবার ওয়াকফ বিল নিয়ে তুমুল আন্দোলন চলছে। ওয়াকফ বিলটা একটু পরিষ্কার করা দরকার যে ওয়াকফ সম্পত্তি মানে আল্লাহর নামে উৎসর্গকৃত সম্পত্তি। ধরেন আমার দাদা এই ওয়াকফ করে গেছেন, সেটার কোনো মালিকানা থাকবে না। এই ওয়াকফ সম্পত্তির মালিকানা হচ্ছে একমাত্র আল্লাহর, কিন্তু তদারককারী বা মোতোয়াল্লি, আমরা বলি না মসজিদের মোতোয়াল্লি, মোতোয়াল্লি থাকবেন। এখন হয়েছে কি, এই ওয়াকফ সম্পত্তির মোতোয়াল্লি হিসেবে তো মুসলমানরাই থাকবেন, তাই না? সেখানে হিন্দুদেরকে অন্তর্ভুক্ত করা হলো এই আইনের মধ্য দিয়ে। মানে মুসলমানের সম্পত্তির তদারক করবেন এখন হিন্দুরাও। প্রশ্ন উঠেছে, তাহলে মন্দিরের যে সম্পত্তি, সেই সম্পত্তির তদারকির দায়িত্ব কি মুসলমানদের দেওয়া হয়েছে? ভারতে হয়নি। কিন্তু এটা নিবর্তনমূলক একতরফা এই আইন করেছে। আপনারা জানেন যে মুর্শিদাবাদে তুমুল আন্দোলন হচ্ছে, পশ্চিমবঙ্গে এই আন্দোলন দানা বেঁধেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে পশ্চিমবঙ্গে এই আইন প্রয়োগ করা হবে না। যাই হোক, সুতরাং বাংলাদেশের এই যে সব দল মত পথ সব কিছু ছাপিয়ে একটা জায়গায় এসে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হলো, এটা একটা বার্তা গেল যে আমরা একসাথে আছি, ঐক্যবদ্ধ আছি, আমরা সকল জুলুমের বিরুদ্ধে উচ্চকণ্ঠ। এবং আপনি জানেন যে টাইমস অফ ইসরায়েল এবং হারেজ নিউজ, যেটা ইসরায়েলের গণমাধ্যম পত্রিকা, সেই পত্রিকাগুলোতে এই নিউজ এসেছে। যদিও তারা বিকৃত করেছে, তারা বলেছে যে 1 লাখ মানুষের উপস্থিতি হয়েছে, কিন্তু একটা মেসেজ গিয়েছে, এই মেসেজের একটা প্রভাবও পড়েছে। পরে আমাকে সময় দিলে আমি বলবো। জনাব জলিল, আপনার কাছে এই প্রসঙ্গে জানতে চাইবো যে এই মার্চ ফর গাজা যেই ঘোষণাপত্র পাঠ করা হয়েছে, সেখানে বিশ্ব মুসলিমদের একাত্মতা বা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যেমন জানানো হয়েছে, তেমনিভাবে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বানও জানানো হয়েছে। আসলে বিএনপি বিষয়গুলোকে কিভাবে দেখছে? না, ইসরায়েল মানে গাজায় যা করতেছে, এটা তো বিশ্ব মানবতাকে আঘাত করছে এবং বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের অস্তিত্বের উপর আঘাত করছে। আমি বলবো রাষ্ট্রের অস্তিত্বের উপর আঘাত করছে। এই ইয়ার মধ্য দিয়ে যে ঐক্যবদ্ধ যে সমাবেশ গতকালকে হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষের যে উচ্চকিত কণ্ঠ, সেই কণ্ঠে একটা জিনিসই প্রতিধ্বনিত হয়েছে, সেটা হলো যে মানবতার পক্ষে মানুষ দাঁড়িয়েছে এবং যে জাতিগত নিপীড়ন তার বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং ফিলিস্তিন রাষ্ট্রকে যে নিশ্চিহ্ন করে দেওয়ার যে প্রচেষ্টা, সেটার বিরুদ্ধে দাঁড়িয়েছে। এটার মধ্যে দিয়ে এই বার্তা যে আমরাও বাংলাদেশ একটা রাষ্ট্র, আমাদের জাতিসত্তা আছে, তো এটাকে আঘাত, এটার উপর যদি কোনো সময় কেউ আঘাত করার চেষ্টা করে, এই জাতি ঐক্যবদ্ধ কালকের এই জমায়েতের মধ্য দিয়ে এই মেসেজটা দেওয়া হয়েছে। আমি মনে করি যে এই প্রশ্নে কোনো আমাদের মধ্যে কোনো দ্বিমত নাই, দ্বিধাদ্বন্দ্ব নাই। ভবিষ্যতেও কেউ যদি মনে করে যে আমাদের জাতীয় স্বাধীনতাকে হরণ করবে বা জাতীয় অস্তিত্বের উপর আঘাত করবে, তাহলে এই জাতি ঐক্যবদ্ধভাবে সেটা প্রতিহত করবে। আরেকটা মেসেজ বিশ্বকে দেওয়া হয়েছে, যেটা উনিও বললেন যে এই প্রতিবাদ তো শুধু বাংলাদেশে না, বিশ্বের দেশে দেশে হচ্ছে। মানবতার পক্ষে, মানবতার উপর আঘাত, যে এই আঘাত বন্ধ করার মানে দাবি আজকে বিশ্বব্যাপী এটা এই দাবিটা উঠেছে বিক্ষোভের মধ্য দিয়ে। এইটা একটা এইভাবেই আমি দেখতে চাই যে কালকের এই জমায়েতের মধ্য দিয়ে এই মেসেজটা খুব ক্লিয়ারলি সারা দুনিয়ার কাছে আমরা জাতি হিসাবে দিতে পেরেছি। আরেকটা জিনিস যেটা ওই যে মানিক যেটা বললেন যে ওয়াপকো, আমি এই প্রসঙ্গে ওয়াপকো যে ভারতে যেটা করা হয়েছে, এটার বাস্তবিকতা হচ্ছে আমি আমার দাদার আব্বা, অর্থাৎ আমরা বলি বড় আব্বা,
উনি কিছু সম্পত্তি আমাদের ওয়াকফ করে দিয়ে গেছেন, মানে ওনার সম্পত্তি ওয়াকফ করে দিয়ে গেছেন, যেটা হচ্ছে আল্লাহর নামে উৎসর্গকৃত। এবং ওই উইলে লেখা আছে যে এই সম্পত্তির যে আয় ভবিষ্যতে হবে, সেই সম্পত্তি আমাদের মানে উনার বংশোদ্ভূত কেউ, ওয়ারিশ কেউ এটা ভোগ করতে পারবে না। এটা মসজিদ, এতিমখানা, কবরস্থান, রোজার সময় আপনার গরিব দুঃখী মানুষের জন্য ইফতারি, সেহরি, এবং আপনার ওই কুরবানির সময় গরিব দুঃখীদের জন্য কুরবানি করা, এটা কিন্তু সুস্পষ্টভাবে করা আছে। তো উনি যেটা বললেন যে ভারতে যেটা করা হয়েছে আজকে, যে এটার মোতাল্লি যদি একজন হিন্দুকে করা হয়, অন্য ধর্ম, আমি হিন্দু বলে বলতেছি না, যে কোনো অন্য ধর্মাবলম্বীকে যদি করা হয়, এই মুসলমানের সম্পত্তি কিন্তু এইভাবেই ওয়াকফ করা আছে, জনকল্যাণমূলক কাজে অথবা ধর্মীয় আচার মেনেই করা আছে। এই সম্পত্তি যদি এইটার যদি মোতোয়াল্লি যেটা বলা হয় আর কি, মোতোয়াল্লি, এই মোতোয়াল্লি যদি করা হয় বা ওই করা হয়, তাহলে এটা তো আপনার ওই যে উদ্দেশ্য করে গেছে ওয়াকফ, যে উদ্দেশ্যে দান করে গেছে আল্লাহর ওয়াস্তে, সেটা তো পরিপূর্ণ হবে না, পরিপূর্ণ হবে না। কাজে এটা আমি মনে করি যে এই আইনটা ভারতে এটা চরম একটা সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে, হ্যাঁ, এই 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 ইয়াটাকে সংশোধন, ওয়াকফ আইনটাকে সংশোধন করা হয়েছে, এবং এটা আমি নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। জি, আমরা দেখছি ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে দেশে বিক্ষোভ হচ্ছে, ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে এক ধরনের সোচ্চার হচ্ছে। এটা শুধু মুসলিম বলে না, মুসলিমের বাইরেও অন্য ধর্ম বর্ণের লোকজনও এর বিরোধিতা করছেন, কিংবা নেতানিয়াহু যে কাজ করছেন, যে বর্বরতা চালাচ্ছেন, তার প্রতিবাদ জানাচ্ছেন। আমার প্রশ্ন হচ্ছে, আসলে যে মুসলিমরা একটা মুসলিম দেশে এরকম যে বর্বরতা চালাচ্ছে বা হামলা চালাচ্ছে, যেই হামলাটা হচ্ছে, সেই ব্যাপারে কি মধ্যপ্রাচ্য সহ যেই সব মুসলিম কান্ট্রি রয়েছে, শক্তিধর কান্ট্রি কিংবা প্রভাবশালী কান্ট্রি, তারা কি আসলে একজোট বা একাট্টা হতে পেরেছে এই ইসরায়েলের বিরুদ্ধে? না, হতে পারেনি। এটার পেছনে বেশ কটি কারণ আছে। প্রথম কারণ হচ্ছে স্বার্থের দ্বন্দ্ব, দ্বিতীয় কারণ হচ্ছে যে ক্ষমতাচ্যুত হওয়ার আশঙ্কা। কারণ আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের অনেক দেশ, সেই দেশে ভোটাধিকার নেই, গণতন্ত্র নেই, তো ফলে তারা জনগণের প্রতিবাদের ভয়ে থাকেন। এখন তারা মনে করছেন যে যদি তারা ফিলিস্তিনের পক্ষে যান, তাহলে তাদেরকে সেভ করার মতো কোনো পরাশক্তি থাকবে না। ধরুন মার্কিন যুক্তরাষ্ট্র, তো মার্কিন যুক্তরাষ্ট্র পৃষ্ঠপোষকতা করছে সৌদি আরবের, ধরুন সংযুক্ত আরব আমিরাতের বা অন্যান্য আরব রাষ্ট্রের, ফলে তাদের সঙ্গে যে সম্পর্কের বাতাবরণ সেটা এতটাই বিস্তৃত হয়ে গেছে যে তারা চাইলেও আর মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির বিরুদ্ধে গিয়ে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে পারছে না। তবে এটা আশার দিক, যেমন গত পরশুদিন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে গাজাকে নিশ্চিহ্ন করে দেওয়ার পরিকল্পনার সঙ্গে আমরা একমত নই। মানে বলা হচ্ছে যে গাজায় যে 20 থেকে 22 লাখ মানুষ আছে, এই মানুষদেরকে সিনাই উপত্যকা মিশরের বা অন্যত্র সরিয়ে দেয়া, মানে গাজাকে সম্পূর্ণভাবে ইসরায়েলের নিয়ন্ত্রণে দিয়ে দেওয়া, সেটা কিন্তু ভয়াবহভাবে নিন্দা করেছে সৌদি আরব। কিন্তু এই নিন্দার মধ্যেই হয়তো তারা সীমাবদ্ধ থাকছে, তারা ঐক্যবদ্ধ হচ্ছে না। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক, যারা কার্যকরভাবে ফিলিস্তিনের জন্য কাজ করতে চায়, ধরুন ইরান, তুরস্ক, কাতার কিন্তু মধ্যস্থতা করেছে যুদ্ধবিরতির। এরপর যদি আমি ধরি যে পাকিস্তান, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ইতোমধ্যে প্রস্তাব দিয়েছে যে আমরা গাজাবাসীদেরকে আশ্রয় দিতে চাই সাময়িক সময়ের জন্য, তারা যে দুর্ভোগ পোহাচ্ছে এই দুর্ভোগ যেন লাঘব হয়। তো এই সব রাষ্ট্র মিলে, এর বাইরে কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা যদি যুক্ত হয়, এই সব রাষ্ট্র মিলে একটা সামরিক সহযোগিতা জোট যদি করে, যে অন্তত জীবন বাঁচানোর জন্য হলেও যেন সামরিক সহায়তা যেতে পারে, তো এইটা একটা বড় দিক, যে ঐক্যবদ্ধ হওয়া। এখন বিড়ালের গলায় ঘন্টি বাঁধবে কে? আমি তো মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক একজন ব্যক্তিত্ব, তিনি তো আহ্বান করতে পারেন, মুসলিম বিশ্বের নেতাদেরকে ফোন করে বলতে পারেন যে আসুন আমরা একটা জায়গায় বসি, আমরা চাপ দিই ওআইসিকে অথবা জাতিসংঘকে বলি যে তোমরা নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকো।
তো এইসব দুতিয়ালি কর্মতৎপরতার মধ্য দিয়ে গাজার মানুষকে স্বস্তি দেওয়া যেতে পারে। সামগ্রিকভাবে আসলে ফিলিস্তিনের স্বাধীনতা অর্জিত না হলে এই সংকটের সমাধান হবে না। তো এই বিষয়ে কিন্তু আমাদের যে ঘোষণাপত্র দেওয়া হলো মার্চ ফর গাজায়, সেখানে একতরফা চিন্তা করা হয়নি, বলা হয়েছে যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান, মানে ইসরায়েলও থাকুক কিন্তু আমার ফিলিস্তিনি রাষ্ট্রের অধিকার এবং তার স্বাধীনতাকে নিশ্চিত করা হোক। তো আমার মনে হয় আমরা যে আওয়াজ তুলছি না, এই আওয়াজের তাৎপর্য আছে। বাংলাদেশে এত বড় একটা সমাবেশ হলো, এত মানুষের গণজোয়ার, এই যে আমার কাছে খবর এলো বা বিভিন্ন তথ্যসূত্র মারফত আমি পেলাম যে এখন পাকিস্তানে হবে মার্চ ফর গাজা, তুরস্কে হবে কয়েকদিনের মধ্যে, কাতার আয়োজন করতে চাচ্ছে, মানে বাংলাদেশকে অনুসরণ করে। তো এভাবে যদি প্রত্যেকটা রাষ্ট্রে হয়, মানবতার পক্ষে এই আওয়াজ ওঠে, তাহলে অবশ্যই নিপীড়কের বুকে শেলের মতো গিয়ে বিঁধবে। নৈতিক চাপ তৈরি করবে। আমরা এবার একটু রাজনৈতিক প্রসঙ্গে আলোচনা করতে চাই। প্রধান উপদেষ্টা গতকাল থেকে বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করতে সংস্কারমূলক যেসব কাজ হাতে নেওয়া হয়েছে সেগুলোকে এগিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন। এটিকে আসলে বিএনপি কিভাবে দেখছে? আসলে কোন পথে সংস্কার, কোন পথেই বা নির্বাচন? এই ধোঁয়াশাটা রাখছে কেন? আমার প্রশ্নটা হলো যে এই ধোঁয়াশাটা এই সরকার রাখছে কেন? কোনটুকু এই যে একটা ধোঁয়াশা তৈরি করে রাখছে কেন? যেটা আমরা প্রথম থেকেই বলতেছিলাম যে নির্বাচনে একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ, যে এত তারিখে নির্বাচন হবে, ডিসেম্বর, জুন, আবার কেউ বলে এটা তো জাতিকে বিভক্ত করতেছে। এটা কিন্তু জাতিকে বিভক্ত করতেছে, এটা খুব ভালো হচ্ছে না। আমি এখনো মনে করি যে অনতিবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে একটা জাতির সামনে একটা রোড ম্যাপ দেওয়া হোক। বিএনপি সংস্কারের বিপক্ষে না, বিএনপি তো সংস্কার প্রস্তাব আজ থেকে 2 বছর আগে দিচ্ছে এবং এটা নিয়ে জনমত তৈরিতে বিএনপি 2 বছর আগের থেকে কাজ করতেছে। তো বিএনপি তো সংস্কারের বিপক্ষে না, কিন্তু এর অর্থ এই নয় যে সংস্কারের কথা বলে আমি অনাদিকাল কাটিয়ে দেব। কিন্তু সরকার কি অনাদিকালের কথা বলছে? সরকার তো সুনির্দিষ্টভাবে বলছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে কোন একটা সময় নির্বাচন হবে। এটার একটা সুনির্দিষ্ট করে রোড ম্যাপ ঘোষণা করতে অসুবিধাটা কোথায়? তাহলে তো আর এই বিতর্ক থাকে না। এই যে কেউ কোনো সোশ্যাল মিডিয়া যে কনফিউশন গুলা তৈরি করতে, সোশ্যাল মিডিয়া থেকে হোক বা বিভিন্ন ইয়ার থেকে হোক, যে এই 3 বছর 5 বছর এগুলা করে তো কেউ কেউ চাচ্ছেন 5 বছর ক্ষমতায় থাকুন, মানে এই যে ইয়াটা তৈরি করা, এই ধোঁয়াশার তো সুযোগ থাকতো না। এটা নিয়ে কি বিএনপির মধ্যে কোনো ধরনের ভয় কাজ করছে বা শঙ্কা? না, বিএনপির মধ্যে কেন ভয় কাজ করবে? বিএনপি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পরিষ্কার বলছে যে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার কথা উনি বলছেন, এবং সেখানে বলছেন যে জনগণ ভোটের অধিকারটা অর্জন করুক। জনগণ যদি বিএনপিকে ভোট না দেয়, বিএনপি ক্ষমতায় যাবে না, যে যাবে তাকে স্বাগত জানাবে। উনি তো এটা পরিষ্কারভাবে বলছেন, এখানে কোনো উনি অস্পষ্টতা রাখেননি যে বিএনপিকে জোর করে ক্ষমতায় যেতে হবে, ভোট ছিনায় নিয়ে ক্ষমতায় যেতে হবে, এই কথা তো উনি বলেন নাই, বা আমরা কেউ বলতেছি না। আমরা বলতেছি যে একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান হোক এবং সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনার একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা ফিরে যাই। এখন ধরেন যে কেউ বলার চেষ্টা করতেছেন যে এই সরকার হচ্ছে একটা বিশেষ প্রেক্ষিতে আসছে, বিশেষ প্রেক্ষাপটে আসছে। তো অথবা ধরে নেই আমরা যে একটা বিপ্লবের মধ্য দিয়ে আসছে, অথবা একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসছে। তো 1990 সালে 6 ডিসেম্বর যখন এরশাদের পতন হয়, এটাও তো গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এরশাদের পতন হয়েছে। শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে সরকার গঠন হয়েছিল, সেটাও তো একটা বিশেষ পরিস্থিতিতে গণ অভ্যুত্থানের সরকার ছিল, তাই না? কিন্তু সেই সরকার দ্রুত নির্বাচনের দিকে ফিরে গিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে গেছে, তাই না? এখানে বিএনপি ক্ষমতায় আসলে বা অমুক ক্ষমতায় আসলে আবার ফেসিবাদ, মানে হাসিনার মতো ফেসিস্ট হওয়া তো কারো পক্ষেই সম্ভব না। আমি তো মনে করি যে হাসিনা ছাড়া এরকম ফ্যাসিস্ট হওয়া এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না, বাংলাদেশের কোনো মানুষের পক্ষে সম্ভব না। জি জনাব মানিক, আমরা আরেকটু বলতে দেন, শেষ পর্যায়ে রয়েছে, দ্রুত শেষ করতে হবে। তো কাজেই আমার যেটা বক্তব্য হলো যে এই
একটা সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করলে কোনো ধোঁয়াশা থাকে না, এবং যত তাড়াতাড়ি এটা দিতে পারে বিভাজন রেখাটা তত তাড়াতাড়ি মানে নিশ্চিহ্ন হয়ে যায়, সরে যায়। এবং আমরা আমাদের আজকে জাতীয় ঐক্যটা এটা সকল বিবেচনায় অটুট রাখা খুব জরুরি এবং বাঞ্ছনীয়। জি, জনাব মানিক, আপনার কাছে এই প্রসঙ্গে জানতে চাইবো রাজনৈতিক বিষয়টা, যেটি নিয়ে আসলে সরকার তো একটা সুনির্দিষ্টভাবে হয়তো দিনক্ষণ বলে নাই, কিন্তু ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো সময় নির্বাচন এমন একটি আভাস দিয়ে যাচ্ছেন বা বলে যাচ্ছেন। এরপরও রাজনৈতিক দলগুলোর মধ্যে এই নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা বা শঙ্কার কারণটা কি বলে আপনি মনে করেন? আচ্ছা, আমি মনে করি যে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পরে সরকার আগস্টের মধ্যেই একটা সুনির্দিষ্ট পরিকল্পনা উপস্থাপন করতে পারত, এবং দেখুন তখনই বলতে পারত যে আমি 3 বছর বা 2 বছর বা 1 বছর থাকতে চাই, এবং আমি এভাবে কাজগুলো করতে চাই। পরিকল্পনাবিহীন সময় ক্ষেপণ কখনোই ইতিবাচক ফলাফল বয়ে আনে না। এই সরকারের প্রতি 3টা কাজ, একটা হচ্ছে বিচার, সংস্কার, নির্বাচন। এখন দেখুন, আমি একমত যে হ্যাঁ, বিচার তো চলমান প্রক্রিয়া, ওকে, সংস্কারও চলমান প্রক্রিয়া, কিন্তু সেটা কতদিন? কিন্তু দেখুন বিচারের ক্ষেত্রে কি করতে হবে, বিচারের ক্ষেত্রে কি করতে হবে, যে বিচারটা আমি কিভাবে রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করব। এখন এই যে 90-এর যে গণ অভ্যুত্থান হয়েছে আর 24-এর গণ অভ্যুত্থানের মধ্যে একটু তফাৎ আছে। কেমন? যেমন 90-এর গণ অভ্যুত্থানে তো উনি একদম প্রত্যক্ষ সাক্ষী, আমাদের জলিল ভাই, যে 90-এর গণ অভ্যুত্থানে কি হয়েছে, পালায়নি, কিন্তু শাসক গোষ্ঠী পালায়নি, এরশাদ জেলখানায় গিয়েছে, তার দল এখানে থেকেছে, পদ থেকে বাধ্য হয়েছে, নির্বাচন করেছে, কিন্তু এতই ফ্যাসিজম কায়েম করেছে আওয়ামী লীগ যে পুরো দল সহ তাদের শেকড় উপড়ে গেছে এবং তারা পালিয়ে গেছে, বাংলাদেশ থেকেই পালিয়ে গেছে। তো সুতরাং এই গণ অভ্যুত্থানটা বিপ্লবের কাছাকাছি। বিপ্লব মানে হচ্ছে যে পুরনো বিধি ব্যবস্থাকে একদম ভেঙে ফেলা, তো সেই ঘটনাই ঘটেছে। এবং আমি যতটা জানি যে 90-এর গণ অভ্যুত্থানে 350 মানুষ মারা গিয়েছিলেন, শহীদ হয়েছেন, আর এইটাতে 2000-এর মতো মানুষ মৃত্যুবরণ করেছেন, এবং স্পট বাই স্পট গণহত্যা হয়েছে, যেমন যাত্রাবাড়ি, আশুলিয়া, মিরপুর। তো এখন আমি যেটা মনে করি যে ধরুন রংপুর বিচার, সংস্কার আর নির্বাচন, এই 3টারই রুটম্যাপ দেওয়া যায়। বিচারের রুটম্যাপটা সরকার কিভাবে দেবে? বিচার তো করবে হলো বিচারপতিরা, না, কি রুটম্যাপ হবে যে আমার পরিকল্পনা এভাবে বিচারটা করা। ভাই, আমি শেখ হাসিনাকে তো কালকে আনতে পারবো না, সেটা আমি বলছি না। যে পুলিশ অফিসার এই যে যাত্রাবাড়িতে গণহত্যা করেছে, যার নেতৃত্বে হয়েছে, সে তো জেলখানায় আছে, শেষ করতে হবে, তাই না? তাকে তো আমি রায় দিয়ে ফাঁসি কার্যকর করতে পারি, বা যে রায় হোক না কেন, ফাঁসি হোক, যেটাই হোক। সংস্কার যদি একটা সংস্কার হয় বাংলাদেশে, নির্বাচন বিষয়ক সংস্কার, যদি নির্বাচনটা সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ করতে পারে এই সরকার, তাহলে এই একটা কাজ করলে এই সরকারকে 100 মার্ক দেওয়া যায়। এরপরে হলো নির্বাচন। আমি যেটা মনে করি যে নির্বাচন হবে, এবং নির্বাচন হওয়ার ক্ষেত্রে আসলে স্পষ্ট করলে সমস্যা কোথায়? আমি একটু করি এখানে, স্পষ্ট করলে তো সমস্যা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যদি শেখ হাসিনা বাতিল না করত, শেখ হাসিনার পক্ষে কি এই ফ্যাসিবাদী শাসন মানে চালায় নেওয়া সম্ভব ছিল? ওইটা প্রবর্তন করে দিলেই তো হয়। জি, আমরা আলোচনা করব আজকে একটা তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা হবে, এইটা ইনশিওর করলেই তো বড় সংস্কার হয়ে যায়, অনেক বড় সংস্কার হয়ে যায়। মানে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাটা যদি ঠিক হয়ে যায়, 5 বছর পর যদি আর রক্ত না দিতে হয়, তাহলে দেখবেন বাংলাদেশে অনেক সুশাসন, তত্ত্বাবধায়ক সরকার থাকা অবস্থায় তো তাই হয়েছে, নিশ্চিত হয়ে যাবে। হ্যাঁ, তাই হয়েছে। তো এখন 96 থেকে 2001 আওয়ামী লীগ কিন্তু এত খারাপ হইতে পারে নাই। জি, অসংখ্য ধন্যবাদ জনাব জলিল, অসংখ্য ধন্যবাদ জনাব আমিনুল মোমিন মানিক আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকে নিউজ অ্যান্ড ভিউজ। আজ এখানেই শেষ করতে হচ্ছে। আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।